আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। হৃদরোগ এমন একটি নীরব ঘাতক যা অনেক সময় কোনো রকম আগাম বার্তা ছাড়াই আমাদের জীবনের উপর আঘাত হানে। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সেই সাথে ধূমপান এবং স্ট্রেস সবকিছু মিলিয়ে এখন তরুণ প্রজন্ম অনাকাঙ্ক্ষিতভাবে হৃদরোগের আক্রান্তের ঝুঁকিতে পড়ছে। তবে আমাদের একটুখানি সচেতনতা, নিয়মিত চেক আপ কিংবা একটুখানি জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন সবকিছু মিলিয়ে আমরা চাইলে আমাদের হৃদরোগকে কিংবা হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে পারি। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো হৃদরোগ নির্ণয় এবং তা প্রতিকারে করণীয় বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার কাজী নজরুল ইসলাম, যিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আছেন অধ্যাপক ডাক্তার তৌফিকুর রহমান, অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, হৃদরোগ নিয়ে কথা বলবো। শুরুতে একটু জানতে চাই যে হৃদরোগ বলতে কি বুঝি এবং আমাদের শরীরে আসলে কি কি ভাবে এটির প্রভাব পড়তে পারে? আসলে হৃদরোগ হলো কয়েকটি ফর্মে হৃদরোগ হয়। আমরা শরীরে ধরেন একটা করোনারি আর্টারি ডিজিজ আছে, একটা হলো ভালভুলার হার্ট ডিজিজ আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ আছে, পেরিকার্ডিয়াল ডিজিজ আছে। তারপরে আমাদের আরও কিছু কিছু মাসেলের ডিজিজ আছে। এরকম বিভিন্ন ফর্মে চলে আসে। এখন যখন একটা করোনারি হার্ট ডিজিজের যখন হয় তখন তো আপনারা জানেন যে করোনারি হার্ট ডিজিজ যখন হয় তখন আমাদের আমরা ইমার্জেন্সি বলি। এটা যদি দ্রুত আপনি চিকিৎসা না করতে পারেন, আপনি যদি ঠিকমতো হাসপাতালে নিতে পারেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে রোগী মারা যায়। এখানে এটা একটা কার্ডিয়াক ইমার্জেন্সি আমরা বলে থাকি। এবং এই সময় আপনাকে মানে সঠিক পদক্ষেপ সঠিক সময়ে যদি আপনি হাসপাতালে না নিতে পারেন তাহলে রোগীর মৃত্যুবরণ করতে পারে। আবার সঠিক সময়ে যদি নিয়ে আপনি প্রাইমারি পিসিআই বা যে চিকিৎসাগুলো দিতে পারেন তাহলে আপনি রোগী প্রাইমারি পিসিআইগুলো দেখা যায় যে রোগী আগের মতো হয়ে যাচ্ছে। আবার ভালভুলার হার্ট ডিজিজে দেখা যায় যে কিছু কিছু রিউমেটিক ফিভারের জন্য বা অন্যান্য কারণে হয়। এইগুলো যদি আপনি চিকিৎসা করতে পারেন তাহলে ওই রোগটা হবে না। আবার হাইপারটেনসিভ হার্ট ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যদি আপনি লং স্ট্যান্ডিং হাইপারটেনশন থাকে, অনেকে দেখা যায় যে ঠিকমতো ঔষধ খায় না, তা ঠিকমতো ফলো আপ করে না, ঠিকমতো ডাক্তার দেখায় না, চিকিৎসাটা ঠিকমতো নিচ্ছেন না, তখন দেখা যায় যে তার এলভি হাইপারট্রফি হয়, হার্ট ফেলিউর হয়, তার কমপ্লিকেশনগুলো ডেভেলপ করতে পারে। আবার দেখা যায় যে কনজেনিটাল হার্ট ডিজিজ যেগুলো আছে সেগুলো যা জন্মগত হার্ট ডিজিজ, সেগুলো যদি আপনি সঠিক সময়, একটা সাইনোটিক আর একটা অ্যাসানোটিক। সাইনোটিক হার্ট ডিজিজটা খুব মারাত্মক আকারে হয়, খুব অল্প বয়সে চিকিৎসা করতে হয়। ওই অ্যাসানোটিক হার্ট ডিজিজগুলো দেখা যায় যে পরবর্তীতে আপনার আসে। এগুলো আপনি যদি প্রপার সময়ে ডিটেকশন করতে পারেন, চিকিৎসা করতে পারেন, তাহলে আপনার অসুবিধা হয়। হার্টের কিছু ইনফেকশনও অনেক সময় হয়ে থাকে, যেমন হার্টের ভালভের ইনফেকশন, এন্ডোকার্ডিয়ামের ইনফেকশন। সেক্ষেত্রে ইনফেক্টেড এন্ডোকার্ডিয়াস একটা বিরাট রোগ নিয়ে আসতে পারে। হার্টের কিছু মাসেলের রোগ হয়ে থাকে, যেমন মাসেল ড্যামেজ হয়ে যায়, তখন কার্ডিওমায়োপ্যাথি বা বিভিন্ন ধরনের সমস্যা আপনার তৈরি হয়ে যেতে পারে। হার্টের যদি আপনি হার্টকে ঠিকমতো চালু না রাখতে পারেন, হার্টকে যদি আপনি নিয়ন্ত্রিত না করতে পারেন, তাহলে অনেক সময় অনিয়ন্ত্রিত হার্টবিট চলে আসতে পারে। তখন আমরা বলি এরিদমিয়া। তখন অনেক সময় কিছু কিছু গ্রেভ এরিদমিয়ার ক্ষেত্রে, যেমন ভিটি বিহেভের ক্ষেত্রে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার কিছু কিছু রোগ, যেমন এমআইও বা কিছু রোগের জন্য পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট যদি আপনি সাথে সাথে আপনি সিপিআর দিয়ে ম্যানেজমেন্ট করতে না পারেন, আপনি যদি ঠিক সময় হাসপাতালে না পৌঁছাতে পারেন, আপনি যদি নাই জানেন যে সিপিআর কীভাবে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আপনি বাসার থেকে তাকে হাসপাতালে ট্রান্সপোর্ট করতে পারছেন না, রোগীটা মারা যেতে পারে। এইসব ক্ষেত্রে আমাদের জনসচেতনতা এবং সিপিআর বা আমাদের যে কার্ডিয়াক যে ডিজিজগুলো আছে, এগুলো যদি প্রপার সময় এবং প্রপার পদক্ষেপ আমরা নিতে পারি। এবং আপনারা জানেন কার্ডিওলজি একটা ইমার্জিং সাবজেক্ট। আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি সাথে সাথে প্রাইমারি পিসিআই গিয়ে করে দিলে আগের মতো হয়ে যাবে। একটা রোগী হার্ট ফেলিওর নিয়ে এসেছে, প্রচণ্ড শ্বাসকষ্ট, তাকে আপনি সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে সে 2-3 ঘন্টার মধ্যে তার শ্বাসকষ্ট কমে যাবে। একটা রোগী আপনার বিএফ হয়েছে, আপনি তাকে ডিসিজ শক দিলেন, সে আগের মতো হয়ে যাবে। একটা রোগী হার্ট রেট কমে গেছে, তাকে টিপিএম করলেন, সে তার ইলেকট্রিক্যাল লাইনটা ঠিক হয়ে গেল, সে ভালো থাকবে। এই জন্য আমরা কার্ডিওলজিস্টরা বলি যে এটা একটা
রিওয়ার্ডিং সাবজেক্ট, এবং এই ক্ষেত্রে যদি আপনি প্রপার সময়ে প্রপার টাইমে যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন, আপনি যদি ঠিকমতো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন, তাহলে আমাদের দেশের অনেক লোক সেভ হয়ে যাবে। আর আপনি জানেন যে পৃথিবীতে যত লোক মৃত্যুবরণ করে তার ম্যাক্সিমামই হার্টের রোগী নিয়ে মারা যায়। এর প্রধান কারণ হলো যে আমরা যারা মানে ডেভেলপিং কান্ট্রি আছে তারা এই রোগের ভয়াবহতা, গুরুত্ব বা এটা ভালোভাবে বুঝতে পারি না। এবং আমরা যদি এগুলো ঠিকমতো বুঝতে পারি, আমরা যদি রোগীদেরকে সঠিক সময়ে হাসপাতালে ট্রান্সপোর্ট করতে পারি বা প্রাইমারি চিকিৎসা দিয়ে তারপর পাঠাতে পারি, তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন রক্ষা পাবে। নিঃসন্দেহে এই জায়গাটাতে অবশ্যই সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। স্যার, একটু আপনার কাছে আসতে চাই যে সারা দেশে আসলে হৃদরোগে আক্রান্তের প্রাদুর্ভাব কিরকম এবং ঝুঁকিতে কারা রয়েছে? ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে যে আমাদের স্যার যেটা বললেন যে হৃদরোগের কেন প্রাদুর্ভাব বেশি, কি কি ধরনের হৃদরোগ আছে। এখন এই হৃদরোগ বলতে যেটা হলো যে করোনারি আর্টারি জনিত হৃদরোগ বা ব্লক জনিত হৃদরোগ বা উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ বা ভালভুল জনিত হৃদরোগ, এই যে হৃদরোগ আছে বিভিন্ন ধরনের জন্মগত হৃদরোগ, এটা যদি ওভারঅল একটা মোটামুটি করেন তাহলে ইনসিডেন্স দ্বারা মোটামুটি ধরেন 10 থেকে 12% আর কি অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তাহলে এখন 10 থেকে 15% যে মানুষ যারা হৃদরোগে ভুগতেছে, তো এই হৃদরোগে ভোগা তো এখন এই হৃদরোগের সবচেয়ে বড় ইয়েটা হলো যে উনিও বললেন যে হৃদরোগ হলো আমাদের মৃত্যুর 1 নাম্বার কারণ, প্রধান কারণ। কিন্তু এটা কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলেন বা অন্যান্য সমস্ত কিছুকে ছাড়াই গেছে, ইভেন ক্যান্সারও কেউ অতিক্রম করেছে হৃদরোগ। সুতরাং এই হৃদরোগের ইয়েটাই হলো প্রাদুর্ভাবই হলো আমাদের হলো সবচেয়ে বেশি হলো মৃত্যুর কারণ। এখন এই হৃদরোগটা আমরা যেটা উদ্দেশ্য থাকে যে হৃদরোগের আমরা একটা কথা বলি যে চিকিৎসার যে ব্যয়বহুল যেহেতু চিকিৎসা, সুতরাং হৃদরোগ প্রতিরোধ করা উত্তম চিকিৎসার চেয়ে। আমরা যে কোনো রোগের ক্ষেত্রে বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এই ক্ষেত্রে এই রোগকে প্রতিরোধ করতে হবে, এবং প্রতিরোধ করার ক্ষেত্রে তাহলে আমাদের জানতে হবে আসলে যে হৃদরোগ কি কি কারণে হয় বা হৃদরোগ কেন হচ্ছে, এবং এই কারণগুলো বের করে আমাদের ওই কারণগুলো আসলে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, তাহলে হৃদরোগ প্রতিরোধ করা যাবে। এখন আমাদের যে আছে হৃদরোগের কারণ যদি আমরা বলি আর কি, যে কারণের মধ্যে আমরা ব্লক জনিত হৃদরোগ আসলে একটা অন্যতম প্রধান কারণ আর কি, যে ওইটা নিয়ে মূলত মৃত্যু বেশি হয়ে থাকে বা হঠাৎ করে মৃত্যু যে কথাটা বলি, এই হঠাৎ করে মৃত্যু কিন্তু ওই যে ব্লক জনিত হৃদরোগ অথবা কিছু কিছু জন্মগত হৃদরোগ বলে, যেগুলোতে আমাদের ওই স্যারও বললেন যে মাংসপেশি মোটা হয়ে যায় বা মাংসপেশির জনিত হৃদরোগের সমস্যা হয়, কার্ডিওমায়োপ্যাথি বলি আমরা, এগুলোতে কিন্তু হঠাৎ করে মৃত্যুর ঝুঁকি থাকে। তো এগুলো যদি আমরা নিয়মিত ডায়াগনোসিস বা আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে এই রোগগুলোকে প্রতিরোধ করা যায়। এই জন্য কারণ যদি আমাদের বলা থাকে সেটা হলো ব্লক জনিত হৃদরোগের মূল কারণটা কিন্তু হলো ভিতরে যে আমরা চরপড়া বলি, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ বলি আর কি, অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, যে ব্লক জনিত হৃদরোগ। এই ব্লক জনিত হৃদরোগ ছাড়াও কিন্তু এই হৃদরোগটা হতে পারে অনেক সময় রক্তনালী যে স্পাজম হতে রক্তনালী চাপ দিয়ে ধরতে পারে, অথবা রক্তনালীর যে দেওয়াল থাকে এই দেওয়ালের মধ্যে যে আমরা লেয়ার বলি, এন্ডোথেলিয়াম বলি, এন্ডোথেলিয়ামের সমস্যার জন্য এগুলো সমস্যা হতে পারে। এখন এই কারণে হৃদরোগ আমার হতে পারে ব্লক জনিত হৃদরোগ, কিন্তু এইগুলোর আসলে কিছু কিছু সুনির্দিষ্ট রিস্ক ফ্যাক্টর বলি আমরা, যে এগুলো থাকলেই যে সবার হবে বা ওই রিস্ক ফ্যাক্টর আর সুনির্দিষ্ট কারণেই যে হৃদরোগ হবে এরকম না। আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল কারণ বা অনেকগুলো কারণ একসাথে মিলে হৃদরোগ হতে পারে, অথবা এই যে মাল্টিফ্যাক্টোরিয়াল যে কারণগুলো আছে কারণগুলোর পিছনে নেপথ্যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, এগুলো যদি থাকে তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক করে বেড়ে যায়। এর মধ্যে আমরা যেটা দেখি যে বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন যে পুরুষদের হৃদরোগ বেশি হয়, এই জন্য যে কোনো দেখবেন হাসপাতালে, বিশেষ করে হৃদরোগ হাসপাতাল বা অন্যান্য যেগুলো ঢাকা মেডিকেল কলেজে বা অন্যান্য জায়গায় যেখানে কার্ডিও ডিপার্টমেন্ট আছে, দেখবেন যে বেডের অনুপাত হলো 9:1 বা 80:1, যে পুরুষদের জন্য 4-5টা ওয়ার্ড থাকলে মেয়েদের জন্য 1টা ওয়ার্ড, কারণ তাদের হৃদরোগ হওয়ার প্রবণতা ইউজুয়ালি কম থাকে। আর একটা আছে যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কারণ হলো কিন্তু ফ্যামিলি হিস্ট্রি। এই জন্য আপনার ফ্যামিলিতে যদি দেখা যায় কারো হৃদরোগ থাকে, এখন এই ফ্যামিলিতে হৃদরোগ আসছে এটা কিভাবে সে বুঝবে? তা আমরা বলি যে ফ্যামিলি কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, ফ্যামিলি যদি কারো এনজিওগ্রাম করে ব্লক পাওয়া যায়, বা কারো যদি রিং লাগানো থাকে বা বাইপাস সার্জারি করা থাকে, অথবা ফ্যামিলি কারো অল্প বয়সে হার্ট অ্যাটাকে যদি মারা যায়, যে আমরা বলি 55 বছর বা তার চেয়ে কম, যদি এরকম কেউ থাকে তাহলে তার হলো হৃদরোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। আমরা যতগুলো রিস্ক ফ্যাক্টরগুলো বলি, সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হলো যে ফ্যামিলি হিস্ট্রি। যদি পরিবারে থাকে তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া দেখবেন অনেক সময় ডায়াবেটিক, যারা ডায়াবেটিস নেয় সাধারণ থাকে ডায়াবেটোলজিস্ট, তারাও দেখে যে সাধারণত জটিলতা হিসেবে ডায়াবেটিসের আমরা হৃদরোগ পাই বেশি যদি নিয়ন্ত্রণ না থাকে। যাদের উচ্চ রক্তচাপ থাকে যদি নিয়ন্ত্রণ না থাকে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে, অনিয়ন্ত্রিত থাকে, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
যারা বিশেষ করে ওজন বেশি তাদের কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং ওজনের পাশাপাশি যারা যারা বসে বসে কাজ করে, যারা অ্যাক্টিভ কম, তাদের কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইদানিং একটা অন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা বলে যে এই যে ঢাকা শহরের বায়ু কিন্তু সবচেয়ে বেশি, সারা পৃথিবীর চেয়ে বেশি বায়ু দূষণ বলে। সুতরাং এই বায়ু দূষণ কিন্তু হৃদরোগ হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান কারণ। সাথে সাথে যে অনিয়ন্ত্রিত যে হর্ন বলে, বিভিন্ন ধরনের সাউন্ড বলেন বা শব্দ দূষণও কিন্তু হৃদরোগ হওয়ার একটা কারণ। এছাড়া যেটা আমরা দেখি যে স্ট্রেস, ওই যে বলি না হৃদুর দৌড়, অর্থাৎ আমাদের লাইফে যে টার্গেট ফিক্সড করা যে আমার এই সময়ের মধ্যে এতটুকু করতে হবে, এটা আমার অর্জন করতে হবে, মানসিক গোল। চাপ। হ্যাঁ, যে এবং এই মানসিক চাপটা হলো যে ডিসপ্রপোর্শনেট হয়। ডিসপ্রপোর্শন মানে আমার যে ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি আমার গোল বেশি বা আমার হলো আশাকাঙ্ক্ষা বেশি, এই যে একটা স্ট্রেস তৈরি করে, এই স্ট্রেসের কারণে কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এখনকার যে ইয়ং পিপল যেটা আমরা বলি যে যাদের হৃদরোগ বেশি হচ্ছে, তাদের একটা অন্যতম কারণ যে স্ট্রেসের পাশাপাশি এটা সেডেন্টারি লাইফে বসে বসে কাজ করে, যে মোবাইল গেজেট নিয়ে বসে বসে সময় দেয়, সাথে সাথে ফাস্ট ফুড যেটা এই যে খাবার যে মানে প্রবণতা। স্বাস্থ্যকর খাবার না খাওয়া, এগুলো সবকিছু মিলেই কিন্তু আমাদের এই যে হৃদরোগ বলেন ব্লক করা বা রক্তনালীতে স্পাজম হওয়া বা রক্তনালী যেটা ব্লক হতে ফেটে যে হার্ট অ্যাটাক করা, এগুলো সবকিছুর জন্য দায়ী। নিঃসন্দেহে মানে আমাদের জীবনযাপন পদ্ধতি যেটি রয়েছে, যেটিতে আমরা প্রত্যেকে অভ্যস্ত, এই প্রত্যেকটি অভ্যাস আসলে আমাদের হৃদরোগের ঝুঁকিকে ক্রমাগত বাড়াচ্ছে। একটু আসি যদি একদম ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে স্কুল গোয়িং চাইল্ড, স্কুলের মধ্যে টিফিনে হেভি ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, এবং আমরা নিজেরাই সেটি দিয়ে দিচ্ছি। আমরা ভবিষ্যতে এই সন্তানগুলোর আসলে পরিণতি কি হবে? কারণ এখন পর্যন্ত যারা আক্রান্তের ঝুঁকিতে বা আক্রান্ত হচ্ছে, তারা তো একটা সময় পর্যন্ত কায়িক পরিশ্রম করতো, কিন্তু এই সন্তানগুলো তো করছে না। আপনার আসলে পরামর্শ কি থাকবে? আসলে দেখা যায় যে আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে যে বাচ্চারা দেখা যায় যে বাসার থেকে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের টিফিনে মা বাবা আমাদের কিছু খাবার দিয়ে দিতেন, আমরা ওটিও খেতাম। এখন আপনি দিয়ে দিলেও তারা সেটা খাবে না। তারা মানে স্কুলে যে বা যে কোনো কাজে যে তারা জাঙ্ক ফুডটাই বেশি পছন্দ করে, যেমন পিৎজা, পাস্তা, তারপরে যেমন ভাজা পোড়া যেগুলো খাবার, যেগুলো সামোসা বা বেগুনি বা এগুলা যে তারা পাস্তা এগুলো খায়। খাওয়ার পর হয় কি, আপনি দেখবেন যে অধিকাংশ অনেক ফ্যামিলির বাচ্চারা অপ্রাপ্ত বয়সে তারা স্থূলতা বা ওবেসিটি, মোটা হয়ে যায়। এই স্থূলতা আমাদের সমাজে একটা বিরাট ফ্যাক্টর হিসাবে কাজ করে। যখন একটা বাচ্চা স্থূলতা হয়, তখন দেখা যায় যে তার অল্প বয়সী কয়েকটা রোগ ডেভেলপ করে যায়। অনেক বাচ্চাই আমাদের কাছে আসে, যেমন 15-16 বছর, 12-13 বছর, তারা দেখা যায় যে তার প্রেশারটা বেড়ে গেছে। হ্যাঁ, অনেক বাচ্চাদের দেখা যায় যে তার সে হাঁটা চলা করে না, এই খাবারগুলোর জন্য তার ডায়াবেটিস হয়ে গেছে। কেননা দেখা যায় যে যারা স্থূল হয়, যারা ওবেসিটি থাকে, তাদের দেখা যায় যে তাদের হার্টকে পাম্প করার জন্য হার্টকে বেশি চালাতে হওয়ার জন্য হয় কি, হার্টের মাংসপেশি দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে তাকে হার্ট ফেলিউরের দিকে চলে যায় বা হার্ট দুর্বল হয়ে যায়। আবার যাদের স্থূলতা বেশি, তাদের দেখা যায় যে আমাদের শরীরে ধরেন 2 ধরনের কোলেস্টেরল আছে। একটা হলো আমাদের জন্য ভালো, যেমন এইচডিএল, আর একটা এলডিএল। দেখা যায় যে ভালো কোলেস্টেরলের পরিমাণটা কমে যায় আর খারাপের পরিমাণটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার জন্য দেখা যায় যে হার্টে তখনই তার আথেরোস্ক্লেরোটিক প্লেগ জমতে শুরু করে এবং সে অসুবিধায় পড়ে। আবার যারা অতিরিক্ত মানে স্থূল, তাদের দেখা যায় যে ডায়াবেটিসটাও বেশি থাকে। ডায়াবেটিসটা বেশি থাকার জন্য এই যে স্যার বললেন যে ডায়াবেটিসটা একটা বিরাট ফ্যাক্টর। আপনার ডায়াবেটিসে আমাদের শরীরের কোনো অঙ্গ ধরে না এমন কোনো অঙ্গ নাই। আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, চোখে অসুবিধা হতে পারে, রেটিনোপ্যাথি হতে পারে, হার্টে আপনার স্টিলেবেটেড এমআই আনস্টেবল অ্যাঞ্জেলা হার্ট ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, অন্যান্য ছোটো অর্গানগুলো ধরতে পারে। তাহলে এই অল্প বয়সে যখন আনডিটেক্টেড থেকে যায়, যখন এই অসুবিধাগুলো হয়, সে তো আর চিন্তা করে না যে আমার এই অল্প বয়সে এই অসুবিধাগুলো হয়েছে, তখন একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করে। আবার দেখবেন যারা স্থূল তাদের দেখবেন যে ঘুমের মধ্যে নাক ডাকে, স্লিপ অ্যাপনিয়া হয়। স্লিপ অ্যাপনিয়া হওয়ার জন্য দেখা যায় যে মা বাবাও খেয়াল করে না, আমরাও খেয়াল করি না। স্লিপ অ্যাপনিয়া একটা রিদম নিয়ে নষ্ট হয়ে যায়, তার হার্টের একটা ইরেগুলার বিট হয়ে যায়, দেখা যায় সে এরিদমো হয়ে যায়, ওইখানেই সমস্যা হতে পারে। আবার স্থূলতার কারণে দেখা যায় যে একটা খারাপ হরমোনের শরীরের সৃষ্টি হয়। এই খারাপ শরীরের হরমোনের সৃষ্টি হওয়ার জন্য তার ডে বাই ডে তার শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আমাদের দেশে যে জাঙ্ক ফুডটা খাওয়া বা বিভিন্ন জায়গায় যে বাইরের খাওয়া,
যেগুলো আমরা বা অনেক সময় যে দেখবেন যে প্রক্রিয়াজাত খাবার আছে যেটা বিভিন্ন স্টোরে পাওয়া যায়, এগুলো খাওয়ার জন্য এই ওবেসিটি আমাদের দেশে বড়দেরও এবং বাচ্চাদেরও একটা বিরাট ফ্যাক্টর হিসাবে কাজ করছে। এবং এইটা যদি আপনি প্রিভেন্ট না করতে পারে তাহলে দেখা যায় যে তার করোনারি আর্টারি অসুবিধা হচ্ছে, তার ঘুমাতে অসুবিধা হচ্ছে, সে তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো ঠিকমতো করতে পারছে না। আবার ওবেস থাকার জন্য সে অনেক সময় অল্প বয়সে ওবেস হয়ে আছে, মানসিক একটা ভারসাম্য দেখা যায় যে সে স্ট্রেসে পড়ে যায়। স্ট্রেসে পড়ে যাওয়ার জন্য সে হয় কি, যেগুলো খাবার সেগুলা স্মোকিং শুরু করে, ওভার ইটিং শুরু করে, শরীরে ইনঅ্যাক্টিভিটি বেড়ে যায়, তাহলে তার আবার হার্টের উপর চাপ বেশি পড়ে। এই জন্য আমাদের বিদেশে দেখবেন যে আপনি যদি কোথাও যান যে আমাদের মতো রিক্সা নাই বা কোনো সাইকেল নাই, সে একটা স্টেশন থেকে একটা ট্রেনে উঠতে হলেও তাকে মানে 1 মাইল বা 15-20 মিনিট হেঁটে যেতে হয়। আর আমাদের দেশে কি, আমরা বাসার থেকে নেমেই একটা রিক্সায় চড়ি, আবার ওইখানে যাই, আবার আসার সময় তো কোনো হাঁটতেই চাই না। অফিসে অন্যান্য দেশে যে কাছাকাছি অফিস হলে তারা হেঁটে যায় বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেরকম থাকে, এরকম আমাদের দেশে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ছোট সময় থেকেই তৈরি হয় না। আগে যখন এই রিক্সা ছিল না, এটা ছিল না, তখন মানুষ অনেক দূরে হেঁটে যেত না, কিন্তু এই কালচারটা এখন চলে গেছে। এটা বড়দের ক্ষেত্রেও ছোটদের ক্ষেত্রেও, যার জন্য বড়দের ক্ষেত্রেও স্থূলতা বা ওবেসিটি বাড়ছে, ছোটদের জন্য বাড়ছে। বাড়ার জন্য এই যে করোনারি হার্ট ডিজিজ, হাইপারটেনশন এবং ডায়াবেটিস এবং তার শরীরের যে বিভিন্ন ধরনের চেঞ্জ চলে আসছে, যার জন্য হয় কি সে একটু বড় হইলে সাফার করে। তা আমাদের সবার উচিত আসলে এই থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং এই খাবারগুলোকে অনুৎসাহিত করা, এইগুলো আমাদের পরিহার করা, আমাদের একটা ব্যালেন্স ডায়েট যেটা, সেইটা আমাদের নিয়ে আসলে আমাদের মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো। নিঃসন্দেহে। এবং এক্ষেত্রে যারা ডায়াবেটিসে আক্রান্ত, উচ্চ রক্তচাপে আক্রান্ত, তাদের যে হৃদরোগের ঝুঁকি অনেক মাত্রায় বেশি, এটা নিয়ে কিন্তু আমরা মোটেই শঙ্কিত নই এবং আমরা অনেক ক্ষেত্রে ওষুধগুলো কন্টিনিউ করি না ওটা বুঝেই না। দেখেন মানে আমাদের বাড়িতে অনেকে আইসা বলে আমার ছোট বাচ্চা তো নাক ডাকে। ছোট বাচ্চা নাক ডাকে দেখা যাচ্ছে তার ওজন বেশি, তার বিএমআই অনুযায়ী তার হাইট ওয়েট ঠিক নাই। তখন আমরা বলি যে এই তো আপনার জন্য দেয়, বলে যে আমি যে নাস্তা দিই এগুলো খায় না, সে বাসায় এসে শুধু মাংস খেতে চায়, ডিম খেতে চায়, বাইরে থেকে অর্ডার দিয়ে খায়। তো এইটা খাওয়ার জন্য তাকে হয় কি তার এই অসুবিধা হলে, এগুলো যদি আমাদের বাবা মা বা বাসা থেকে আপনি প্রিভেন্ট না করতে পারেন তাহলে আপনি তাদের বাঁচানো মুশকিল হয়ে যায়। নিঃসন্দেহে। এই জায়গাটা থেকে স্যারের কাছে আসতে চাই। স্যার, আমরা হৃদরোগের বিরুদ্ধে সচেতনতা বাড়াবার জন্য সবসময় বলে থাকি যে এভরি সেকেন্ড ইজ মাসেল। এই যে একটি প্রবাদ কিংবা তথ্য বা যেটির মাধ্যমে আপনারা সচেতন করেন সবসময়, বাস্তব প্রেক্ষাপট আসলে কি বলছে যে হৃদরোগে আসলে প্রাথমিক অবস্থায় কতটুকু শনাক্ত হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। একটা হলো যে শনাক্ত করা। আমরা সবসময় বলি যে শুরুতে যেটা বলছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ হৃদরোগ প্রতিরোধ করা। এখন হৃদরোগ যে চিকিৎসা করা সাথে সাথে হৃদরোগ নির্ণয় করা, দুটাই কিন্তু অনেক ব্যয়বহুল। আমরা সবাই জানি যে হৃদরোগের নির্ণয় করার জন্য যেসব টুল আমাদের আছে, যেসব যা আমরা পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো কিন্তু সবগুলোই ব্যয়বহুল। সুতরাং হৃদরোগ নির্ণয় করাও যেমন হলো কঠিন বা ব্যয়বহুল, তেমনি হৃদরোগের চিকিৎসাটাও ব্যয়বহুল। এখন হৃদরোগ নির্ণয় করার ক্ষেত্রে সেটা আমরা সাধারণত যে কয়েকটা ইয়েতে করি। একটা হলো যে কথা আমরা শুরুতে আলোচনা করি, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এখন এই রিস্ক ফ্যাক্টরগুলো রোগীর আছে কিনা সেটা তো আমাদের দেখে নিতে হয়। না হলে আমি মূল চিকিৎসা দিলাম, রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করলাম না, তাহলে রোগ আস্তে আস্তে আবার হতে থাকবে, আবার বাড়তে থাকবে। আর একটা হলো হৃদরোগ আছে কিনা সেটা নিশ্চিত হওয়া, সেটার জন্য কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। আরটা আছে হৃদরোগের কারণে কিছু কিছু আমাদের জটিলতা তৈরি হয়, এই জটিলতার জন্য আমরা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এখন হৃদরোগের সাধারণত রিস্ক ফ্যাক্টর আছে কিনা এগুলো আমরা করার জন্য দেখা যায় যে আমরা সাধারণত যে ডায়াবেটিস আছে কিনা, স্যার যে বললেন ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিস আছে কিনা আমরা চেক করে থাকি। রক্তের কোলেস্ট্রল যেটা আছে, লিপিড চেক করে থাকি আমরা, এগুলো আমরা। তারপরে এই যে বিএমআই বাড়তি, এগুলো আমরা কিন্তু দেখে থাকি আর কি। এখন এই যে কোলেস্ট্রল স্বাভাবিকভাবে এই পরীক্ষাগুলো একটু অনেক সময় রোগীদের কোশ্চেন আসে যে আমি তো হার্টের রোগ, আমরা শুরু তো হয় ইসিজি দিয়ে, আমার তো করা উচিত, তো এই পরীক্ষাগুলো কেন আসলে দরকার? এগুলো দরকার আসলে এগুলো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা সেগুলো দেখার জন্য আসলে এই পরীক্ষাগুলো আমাদের করার প্রয়োজন হয়। এখন হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত এই যে একটা প্রপার হিস্ট্রিটা আসলে গুরুত্বপূর্ণ, যে রোগী আমাদের কি ধরনের তার সমস্যার কথা বলতেছে, রোগীর সিমটমটা কি। কেন বুকে ব্যথার কিন্তু হৃদরোগ ছাড়া অসংখ্য কারণে বুকে ব্যথা হতে পারে, শুধুমাত্র হার্টের কারণে হবে এমন কোনো কারণ নেই। এবং হার্ট ছাড়াও, এবং আমার করোনারি আর্টারি বলে যেটা হৃদরোগের
মূল আমরা বলছি ব্লকজনিত হৃদরোগ যেখানে হয়। এছাড়াও কিন্তু হার্টের চারপাশে পর্দা থাকে, হার্টের ভিতরে বাল্ব থাকে, হার্টের মাংস বেশি থাকে, এগুলো কিন্তু সমস্যা হতে পারে। এছাড়া হার্টের পাশে যে বিভিন্ন ধরনের অর্গান থাকে, যেমন এখানে ফুসফুস থাকে, তার চারিপাশে পর্দা থাকে যেটা আমরা প্লুরা বলি, তারপর মাসেল থাকে, তারপরে যে স্কিন থাকে, এরপরে আমাদের যে খাদ্য নালী থাকে, এরপরে যদি থাকে আশেপাশে যে লিভার থাকে, পিত্তথলি থাকে, সাথে স্টমাক থাকে, প্যানক্রিয়াস থাকে। তো এই যে কোনো কিছু সমস্যার জন্য কিন্তু আমার বুকে ব্যথা হতে পারে। এই জন্য একটা হলো যে টার্গেট যেটা আমার হৃদরোগ আছে কিনা, এই জন্য হৃদরোগকে টার্গেট করে আমার কিছু পরীক্ষা আছে। আর আমাদেরকে কোনো কারণে আমরা যদি হৃদরোগেই শুধু টার্গেট করি, হ্যাঁ বুকে ব্যথা হচ্ছে শুধু হৃদরোগের পরীক্ষা করব, তাহলে এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে আমরা অন্যান্য যেসব কারণে বুকে ব্যথা হয় সেগুলো কিন্তু মিস করে যেতে পারে। এরকমও দেখা গেছে যে আমেরিকাতে আমাদের একজন সিনিয়র প্রফেসর এবং এনএসএবিডি ডাইরেক্টর ছিলেন, উনি গেছে বুকে ব্যথা নিয়ে, ওনার এনজিওগ্রাম করে দিচ্ছে, বলছে যে নর্মাল, উনি চলে আপনি ভালো আছেন চলে আসছে। দেশে আসার পর আবার সিভিয়ার প্রচন্ড বুকে ব্যথা, উনি আল্ট্রাসোনোগ্রাম করে দেখলো পিত্তথলির ব্যথা। তাহলে ওখানেও তো আমরা মিস হতে পারে যদি আমরা একদম ফোকাসড হয়ে যাই। ঠিক আছে, এই জন্য এখানে হৃদরোগের ক্ষেত্রে যে করোনারি জনিত হৃদরোগ বা আমাদের মাসেল জনিত বা ভালভের সমস্যা আছে কিনা, বা ভালভের চারিপাশে যে পর্দা যেটা বলে পেরিকার্ডিয়াম, এগুলো সমস্যা আমরা সাধারণত একটা ইসিজি করি, ইকো করি, ইটিটি করি। এখন ইসিজির কিন্তু প্যাটার্ন আলাদা। ইসিজি শুধু আমাদের যেটা ইলেকট্রিক অ্যাক্টিভিটি যেটা সেটা কিন্তু দেখি আমরা। ইকোতে দেখি কিন্তু আমাদের হার্টের ভিতরে যে ভালভ আছে, মাংসপেশি আছে, পর্দা আছে, এগুলোর মধ্যে কিন্তু প্লাসে যে প্রেশার কম বেশি থাকে সেগুলো কিন্তু আমরা ইকো কার্ডিওগ্রাফি বা ডপলারের মাধ্যমে দেখি। আর একটা ইটিটি বলি, ইটিটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগীর ইসিজি নর্মাল, ইকো নর্মাল, রোগী আমরা বলে দিই আপনার কিন্তু হার্টের কোনো সমস্যা নেই, চলে যান। এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে দেখলো ওই রোগী হার্ট অ্যাটাক করে আমাদের কাছে আসছে। তার মানে একটা রোগীর ইসিজি ইকো নর্মাল হলেও তার হার্টে ব্লক থাকতে পারে, বা ইভেন 3-4টা ব্লকও থাকতে পারে। তো সেইটা কিছুটা আমরা অনুমান করতে পারি বা দেখতে পারি যদি আমরা ইটিটি করি। ইটিটা একটা এক্সারসাইজ, দৌড়াইজের পরীক্ষা করা হয়, অথবা ইকোর মাধ্যমে বলি, ডোবোটিন স্ট্রেস বলি, সেগুলোর মাধ্যমে পরীক্ষা করা দিতে পারে। এরপরে অনেক সময় আমরা ইটিটিও মিস হতে পারে, তখন আমরা কিন্তু অনেক সময় সিটি এনজিওগ্রাম বা এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে, যে করোনারি ধমনী। ইভেন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় আছে যে আমরা এনজিওগ্রাম করে কিন্তু হার্টের মাত্র 5% রক্তনালী দেখি। 95% রক্তনালী কি অবস্থা এটা কিন্তু আমরা ছোট রক্তনালীর কন্ডিশন দেখতে পারি না। তার মানে আমার এই যে 95% রক্তনালীতে সমস্যা হলেও ওখানেও কারণে হৃদরোগ হতে পারে, তো সেটাও কিন্তু আমরা দেখতে পাই না। সুতরাং এনজিওগ্রাম করে আপনার ভালো আছে, সবই ভালো, সেটা বলার কিন্তু সুযোগ নেই, সেক্ষেত্রে অন্য সমস্যা হতে পারে। এই জন্য রোগীর যে সিমটম থেকে শুরু করে রোগী কি ধরনের সমস্যার কথা বলতেছে সেই থেকে শুরু করে কখনো আমরা বলছি যে এনজিওগ্রাম, এবং এনজিওগ্রাম পরেও কখনো আমরা কার্ডিয়াক এমআরআই বলি বা কার্ডিয়াক সিটি বলি, এগুলো অথবা এমপিআই বলি, এই টেস্টগুলোর কিন্তু প্রয়োজন হয়। এখন এটা আপনার ফিজিশিয়ান যিনি আছে বা কার্ডিওলজিস্ট যিনি আছেন, উনি সিদ্ধান্ত নেবেন কোন পর্যন্ত আপনার যাওয়ার প্রয়োজন আছে, আপনার রোগটা আসলে কি সেটা বের করার জন্য। আর সাথে সাথে ওই যে বলছি এক্সক্লুড করার জন্য, যে শুধু কি হার্টের ব্যথা বা হার্টের থেকে অন্য কোনো হলো কিনা, ইভেন হলে যে গল ব্লাডারের পাথর, অথবা লিভারের সমস্যা, অথবা প্যানক্রিয়াসের সমস্যা, অথবা আমার গ্যাস্ট্রিক জনিত সমস্যা বা রিফ্লাক্স হচ্ছে কিনা, সেটার জন্য কিছু পরীক্ষা ইভেন এন্ডোস্কোপি বা আল্ট্রাসোনোগ্রাম করারও কিন্তু প্রয়োজন হতে পারে। সেই জন্য এরকম একটা, এই জন্য বলি হৃদরোগ কিন্তু এই যে নির্ণয় করা, এটা কিন্তু অনেক ব্যয়বহুল, আর সাথে সাথে চিকিৎসাও তো ব্যয়বহুল। একদমই। কিন্তু আমার প্রশ্নটা এরকম ছিল যে প্রাথমিক অবস্থায় আসলে আপনি তো নিয়মিত রোগী দেখছেন, মানে হৃদরোগ কতটুকু শনাক্ত হচ্ছে, আমাদের দেশের প্রেক্ষাপট কেমন বলে? না, হৃদরোগের শনাক্ত হচ্ছে সেটা আমি কতদূর গেছি তার জন্য গুরুত্বপূর্ণ। এখন এই জিনিসটুকু হলো যে আমি শুধু হিস্ট্রি দিছি, হিস্ট্রি থেকে একটা পার্সেন্টেজ ধরা পড়বে যে না হৃদরোগ। আমি ইসিজি করতেছি, ইসিজিতে তাহলে একটা পার্সেন্টেজ হবে, সব তো আসবে না। ইকোতেও এরকম সব আসবে না, ইটিতেও আসবে না। এখন আমি এই জন্য ইনভেস্টিগেশন আসলে কতদূর করতেছি তার উপর ডিপেন্ড করতেছে আমি আসলে কতখানি আমার হৃদরোগের কারণ যেটা আছে বা হৃদরোগের আছে কিনা, একদম ইয়েস অর নো বলা পর্যন্ত আসলে আমার ওই পর্যন্তই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় না যে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত জটিলতায় ভুগছে, কিন্তু নিয়মিত চিকিৎসকের কাছে যাচ্ছে না, বা ডিজিজটিকে ক্যারি করছে, অথবা একদমই সিমটম প্রকাশ করছে না, এই হৃদরোগটি বা জটিলতাটি সিমটম প্রকাশ করছে না, কিন্তু তিনি ক্যারি করছে। যেহেতু আমরা স্ক্রিনিং করি না প্রপারলি, নিয়মিত চেক আপ করি না, কোলেস্টেরল কত আছে সেটিও চেক আপ করা প্রয়োজন মনে করছি না, আসলে প্রাথমিক অবস্থায় মানে আমাদের দেশের প্রেক্ষাপটে চিত্রটি কিরকম? আসলে এইটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশে ধরেন হাইপারটেনশন আছে না, হাইপারটেনশনের দেখা যায় যে অনেক রোগী দেখা যায় যে অনেক বেশি প্রেশার, 180, 100, 180, 10, 180, 110, এই অবস্থা নিয়ে সে ঘোরাফেরা করছে, তার কোনো সিমটম দূর হচ্ছে না। কেননা তার যেমন সামান্য মাথা ব্যথা, মাথা ঘোরা, এইগুলো অনেক সময় হচ্ছে না, হইলেও সে ইগনোর করতেছে।
ইগনোর করার কারণে হয় কি দেখা যায় যে সে ওই যে প্রেশারটা আছে ওইটাই সে অ্যাডাপ্টেড হয়ে গেছে। অ্যাডাপ্টেড হওয়ার কারণে আমাদের গ্রামে বলেন বা শহরে বলেন, গ্রামে অনেক মানুষ তো নিয়মিত প্রেশার চেক আপ করাই না, এবং শহরের অনেক দেখা যায় যে অনেক পেশেন্ট আছে যারা যাব না, আচ্ছা যাব কিছুদিন পর যাব। তা যখন আমাদের কাছে চলে আসে তখন দেখা যায় যে তার প্রেশার ধরেন 180 110 চলে আসছে, তার মানে তার প্রেশার অনেক দিন থেকে সে নিয়মিত তার চেক আপে যাচ্ছে না দেখেই যাচ্ছে। তখন যখন আমরা বলি যে আপনার তো এত প্রেশার, এই প্রেশারে দেখা যায় যে এই যে আমাদের প্রেশার বেশি থাকলেও কিন্তু কিছু ইনসিডেন্স হয়ে যায়, যেমন ব্রেনে অসুবিধা হয়, আইতে চোখে অসুবিধা হয়, হার্টে অসুবিধা হয়, কিডনিতে অসুবিধা হয়, এবং অনেক সময় দেখা যায় যে খুব বেশি প্রেশার বেড়ে অ্যাকুট রেনাল শাটডাউন হয়ে আসে স্টেজ 4 সিকিডিতে চলে যায়। আচ্ছা তখন দেখা যায় যে আমাদের সেরকম কিছু করার থাকে না। এর জন্য হচ্ছে কি পাবলিক অ্যাওয়ারনেসটা এবং মানে ডায়াগনোসটা খুব জরুরি। আপনি যদি ঠিকমতো 30-এর পরে যার প্রেশার আছে সে যদি ফ্রিকোয়েন্টলি প্রেশার মাপে, যাদের প্রেশার নাই তারা যদি 30-এর পরেও প্রেশারটা মাঝে মাঝে দেখে বছরে 1-2 বার। বিদেশে আপনি কোনো চাকরিতে গেলেও আপনার যাওয়ার আগে আপনার বার্ষিক যে ফিটনেসটা সেটা লাগে, কিন্তু আমাদের দেশে ওইরকম কোনো প্রসিডিউর নাই, ওটা দেখা যায় না। তাই এইরকম একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা যখন ডায়াগনোসিস করে চিকিৎসা দেই, অনেকেই কি করে যে প্রেশার ওষুধটা অল্প বয়সে যারা আসে তখন দেখা যায় যে আমি এখনই শুরু করব, আমার এখন শুরু করলে আমার সারা জীবন খেতে হবে, অথবা কয়েকদিন খাওয়ার পরে তার প্রেশার একটু কন্ট্রোলে চলে আসলে সে নিজে বন্ধ করে দেয়, অথবা আমাদের যে ফার্মাসিতে যে লোক আছে সে বলে আপনি এটা খেয়েন না। তখন দেখা যায় যে আবার সে ওই প্রেশারটা তার থেকেই যায়, আবার কিন্তু আবার বড় কমপ্লিকেশন নিয়ে আসে। এই যে অ্যাওয়ারনেসটা যে প্রেশার থাকলে আপনাকে সারা জীবন ঔষধ খেয়ে আপনি ভালো থাকবেন, একটা প্রেশারের রোগী ধরেন 50 বছরও যদি সে রেগুলার প্রেশার মেনটেন করে সে ভালো থাকতে পারে। কিন্তু এই সমস্যাটা আমাদের দেশে হওয়ার জন্য এই রেগুলার চেক আপ বা এই মানে অ্যাওয়ারনেসটা তৈরি হয় না দেখেই সমস্যা হয়। আবার দেখেন ডায়াবেটিসের রোগী, আপনি যে শুধুমাত্র একটা ব্লাড সুগার করলেই কিন্তু আপনি ডায়াবেটিস মানে আপনি নির্ণয় করতে পারেন। আর ডায়াবেটিসের রোগী যখন একটা ব্লাড সুগার চেক আপ করার পরে সে যখন ধরা পড়ে, সে প্রথমে ঔষধ খাওয়ার পরে করে কি সে কিছুদিন খাওয়ার পরে বলে হাঁটে আমি ওষুধটা বন্ধ করে দিছি, অথবা আমি ঠিক খাচ্ছে না, আবার যখন যাচ্ছে সে বাস্তব চিত্র আমাদের দেশে। এবং তখন হয় কি যে হাইপারটেনশন ডায়াবেটিসের অধিকাংশ পেশেন্টই দেখা যায় কি যে যাদের 5-6 বছর পার হয়েছে তাদের মানে এত অ্যাথেরোস্ক্লেরোসিস হয় যে দেখা যায় যে তাদের আমরা যদি এনজিওগ্রাম করে দেখি অনেক সময় ইসিজিতেও আসে না, ইকোতে আসে না, এবং ইটিতেও তো দেখা যায় ইকো বোকাল, তখন দেখা যায় যে তার 4-5টা ব্লক হয়ে গেছে। তখন অনেক সময় হয় কি আমাদের যারা ডায়াবেটিসের যারা ডাক্তার আছে বা অন্যরা আছে তারাও অনেক সময় দেখা যায় ইসিজি ইকো ভালো আছে, এটা ঠিক আছে আপনি ঔষধ খান, অথবা ঔষধটা ঠিক করে দেয়, কিন্তু তার যে প্রপার চেক আপটা ওইটা হয় না। আবার একটা জিনিস দেখেন, আমাদের যারা স্মোকার আমাদের দেশে স্মোকার হওয়া খুব সোজা। কারণ হলে আপনি দোকানে যা একটা সিগারেট চাইলে 15-20 টাকায় আপনি পেতে পারেন, আপনি স্কুল থেকে বাচ্চা দিয়ে ওইটা খেতে পারে। কিন্তু বিদেশে আপনি যখন কেউ একটা সিগারেট কিনতে যায় একটা স্টোরে যেতে হয় এবং সে 1 প্যাকেট সিগারেট নিতে হয়, তখন 1 প্যাকেট সিগারেট নিয়ে যে যখন সে বাসায় যাবে সে কিন্তু ধরা পড়ে যাবে, ওই জন্য সে ওইটা খেতে পারে না। কিন্তু আমাদের যে বিদেশে স্মোকার ওই যে 1-2টা খেতে খেতে দেখা যায় যে স্মোকার হয়ে যায়। স্মোকার হওয়ার সবচেয়ে বড় সমস্যা হলে যখন একটা পেশেন্ট স্মোকিং করে তখন দেখা যায় যে তার 20 মিনিটের মধ্যেই তার হার্ট রেট বেড়ে যায় এবং বিপি বেড়ে যায়, এবং 1 ঘন্টার মধ্যেই দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে দেখা যায় যে তার প্রেশার বেড়ে তার শরীরের অক্সিজেনের মাত্রা কমে যায়, এবং কিছুদিনের মধ্যেই মানে কয়েক মাসের মধ্যেই দেখা যায় তার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক তৈরি হইতেছে। এবং এইরকম যদি কিছুদিন চলতে থাকে কয়েক বছরের মধ্যেই দেখা যায় যে তার করোনারি ব্লক হয়ে গেছে, সে হার্ট অ্যাটাকে ভুগছে, স্ট্রোকে ভুগে যাচ্ছে, এবং তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কারণ আপনি আমাদের দেশের লোককে সবাইকে সিগারেট খাওয়া যদি বলেন আপনি খেয়েন না, সে বলবে যে অনেকেই তো খায়, কারোর কিছু হয় না, কারণ কার কি হবে আপনি তো জানেন না। আর আমার শরীরের মেটাবলিজম আপনার শরীরের মেটাবলিজম সবার তো একরকম না, এক একজনের এক এক রকম। তো এইরকম অনেক সমস্যা তৈরি হয় যে আমাদের দেশে এই যে দেখেন সিগারেটটা যদি আপনি 1 প্যাকেট নিতে দিতেন সে কিন্তু 1 প্যাকেট নিয়ে বাসায় নিয়ে ধরা পড়ে খেতে পারতো না। আবার অনেক সময় আমাদের দেশে যারা অতিরিক্ত মানে স্ট্রেসে থাকে, স্ট্রেসে থাকার জন্য
আমাদের অনেক সমস্যা তৈরি হয়ে যায়। স্ট্রেসের জন্য কি হয়, আমাদের মানে আপনার হাইপারটেনশন ডেভেলপ করে। স্ট্রেসের জন্য কি হয়, আমাদের ঠিকমতো ঘুম হয় না, আমাদের যে হার্টের যে বিটটা সেগুলো আবার অনেক সময় ইরেগুলার হয়ে যেতে পারে, ইরেগুলার হয়ে যায়। তারপরে তার ইরেগুলার হয়ে যাওয়ার জন্য, স্ট্রেসের জন্য সে আবার তার যে ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোও অনেক সময় হ্যাম্পার্ড হয়। সে আবার স্ট্রেসের জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্মোকার হয়ে যায়। সে জাঙ্ক ফুড খায়, বসে থাকে তো জাঙ্ক ফুড খাইতেছে, সে ঠিক মতো ঘুমাচ্ছে না, তার হরমোনাল চেঞ্জ। এই জায়গাটিতে হয়তো বা আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন যে আমরা মানসিক স্বাস্থ্যের যত্ন নিচ্ছি না। এই জায়গাটিতে যদি একটু মানসিক স্বাস্থ্যের যত্ন নেই, স্ট্রেস থেকে ধরনের জটিলতাগুলো অনেকখানি কমে আসবে এবং হৃদরোগের ঝুঁকিটা অনেকখানি কমে আনা সম্ভব। স্যারের কাছে যেতে চাই স্যার, আমরা প্রায় শেষ প্রান্তে আছি, যে জানবো যে এত জটিলতা আমাদের জীবনযাত্রার মান, আমাদের খাদ্যাভ্যাস এবং সবকিছু মিলিয়ে স্ট্রেস এবং স্যার যেমনটি বলছিল ধূমপান কিংবা অ্যালকোহল, আসলে সবগুলোকে প্রতিরোধ করাটা এই মুহূর্তে কতখানি জরুরি এবং হৃদরোগ প্রতিরোধে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। আসলে হৃদরোগ প্রতিরোধের সেটা আসলে ডিপেন্ড করে যে যে কারণগুলো হৃদরোগ করে বা যেইগুলো রিস্ক ফ্যাক্টরগুলো হৃদরোগ করে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। এই জন্য প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো যে আমরা বললাম, সেটা হল ওই যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যে স্যার বললেন যে ধূমপান ত্যাগ করা, অ্যালকোহল পরিহার করা, এইগুলোর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা ওজনের কথা বললাম, ওজন নিয়ন্ত্রণ করা। কারণ ওজন নিয়ন্ত্রণ করতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে নিয়মিত এক্সারসাইজ করা, হাঁটা। অর্থাৎ আমরা যে এনার্জিটা নিচ্ছি সেই এনার্জিটা খরচ করে ফেলতে হবে, নিয়মিত হাঁটা। সাথে এনার্জিটা নেওয়াটাও কমাইতে হবে। এখন এনার্জি নেওয়ার মধ্যে আমরা জানতো কার্বোহাইড্রেট জাতীয় খাবারে বেশি এনার্জি থাকে, তারপরে ফ্যাট জাতীয় খাবারে বেশি এনার্জি থাকে, এগুলো কম করে খেতে হবে। যেসব খাবারে এনার্জি কম, বিশেষ করে শাকসবজি, ফলমূল, এগুলো আমাদেরকে বেশি করে এনকারেজ করতে হবে। এবং স্পেশালি যেসব খাবারে পটাশিয়ামযুক্ত খাবারটা বলা আর কি আমরা বলি, বিশেষ করে শাকসবজি, ফলমূল, এগুলোতে পটাশিয়াম থাকে, এই খাবারগুলো বেশি করে খেতে হবে। যে খাবারগুলো আমাদের কোলেস্ট্রল, বিশেষ সোডিয়াম, আর একটা কথা বলি লবণ, যেসব খাবারে লবণ বেশি সেগুলো পরিহার করতে হবে। যে লবণ উচ্চ রক্তচাপ করার পাশাপাশি হার্টেরও সমস্যা তৈরি করে। এই জন্য লবণের বিশেষ কনফেকশনারি ফুড বা যেগুলো আমরা প্রক্রিয়াজাতকরণ খাবার বলি, প্রসেসড ফুড বলি, অথবা যেটা প্রিজারভেটিভ হিসেবে যেগুলোতে ব্যবহার করা হয়, ক্যান্ড ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর একটা হলো যে নিয়মিত যে এক্সারসাইজ যেটা করা, এই যে এক্সারসাইজ, এগুলো এক্সারসাইজ করতে হবে। আর খাবার দাবারের মধ্যে ওই পাশাপাশি যেটা আমরা আলোচনা করতেছিলাম যে জাঙ্ক ফুড বলেন, অথবা যেগুলো ফাস্ট ফুড যেগুলো আছে, যেগুলোতে হাই ক্যালোরি থাকে, আসলে এই খাবারগুলো আসলে আমাদের পরিহার করতে হবে। এক্ষেত্রে একটি ছোট্ট প্রশ্ন সংযুক্ত করতে চাই আপনার কাছে, যে আমরা তো বলছি যে যারা হৃদরোগের ঝুঁকিতে তারা কিভাবে প্রতিরোধ করবে, যাদের অলরেডি হৃদরোগ হয়ে গিয়েছে, মানে যারা অলরেডি একটা স্ট্যান্ডিং করা, রিং পরানো কিংবা ওপেন হার্ট সার্জারি করার পরে তারা আসলে নিয়মিত ফলো আপ করাটা কতটুকু জরুরি, এটা একটা প্রশ্ন থাকবে। আরেকটি প্রশ্ন হচ্ছে তাদের সারা জীবন ওষুধ যে খাওয়ার একটি বিষয়, ওষুধগুলোর ডোজ অ্যাডজাস্টমেন্ট করার কোনো গুরুত্ব রয়েছে কিনা? ধন্যবাদ। এটাতে এখন যেটা যাদের অলরেডি হৃদরোগ হয়ে গেছে, আমরা কিন্তু এই জিনিসটাকে ভুল করি। তার সেকেন্ড টাইম যদি আবার হৃদরোগ যাতে না হয় বা আবার যাতে ব্লক না হয়, ওই যে রিং লাগানো হয়েছে, বাইপাস করা হয়েছে, আবার কি বারবার আমরা রিং বসাবো, বাইপাস করব, যাতে না করতে হয়, সেক্ষেত্রে কিন্তু লাইফস্টাইলের চেয়ে ওষুধের গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক বেশি। কেননা ব্লক না হওয়ার ক্ষেত্রে যাতে আমাদের কিছু কিছু ওষুধ আছে, বা যাতে আবার রক্তনালী বন্ধ যাতে না হয়, ক্লট হয়ে রক্ত যায়, সেগুলো কিছু কিছু আমরা যেটা বলি যে রক্ত পাতলা করার ওষুধ বা স্ট্যাটিন জাতীয় ওষুধ, অথবা কিছু হঠাৎ করে হার্ট অনিয়মিত অনিয়মিত হৃদস্পন্দনটা না হয়, সেগুলো বন্ধ করার জন্য আমরা কিছু বিটা ব্লকার জাতীয় ওষুধ, এগুলো কিন্তু আমরা ওষুধ দিয়ে থাকি। সাথে সাথে যে একটা হৃদরোগ হলে হার্টের ফাংশন কমে যায়, ওই ফাংশনকে প্রিজার্ভ করার জন্য আমরা অনেক সময় বলি এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ, এটা আমরা কার্ডিওলজিস্টরা বা ফিজিশিয়ানরা আমরা জানি। এই ওষুধগুলো তাদেরকে বুঝাই দেওয়া হয় এবং কাউন্সেলিং করতে হবে যাতে এই ওষুধগুলো সে, এবং মোটামুটি কিছু ওষুধ আছে এগুলো আজীবনই তাকে খেতে হবে এবং কোনোভাবে বাদ দেওয়া যাবে না, যাতে আমার ফার্দারগুলো ব্লক না হয় বা আমার ফার্দার আবার অ্যাটাক না হয় বা হৃদরোগ না হয়। এই জন্য আসলে আমার আমৃত্যু আমাকে ওষুধ খেতে হবে। এই ওষুধগুলো আমাকে ওই যে হৃদরোগ প্রতিরোধ শুধু করবে না, ইভেন সাডেন কার্ডিয়াক ডেথ বলে, হঠাৎ করে মৃত্যু যেটা আছে সেটাও যেমন প্রভাব করবে। এবং হার্টের কোনো কোনো ক্ষেত্রে আমরা পাওয়ার বলি, আমরা ইজেকশন ফ্র্যাকশন হিসাবে দিই, এই পাওয়ারও কিন্তু দিন দিন হৃদরোগ এখানে কমতে থাকে। সেই কিন্তু এটাও যাতে ভবিষ্যতে না কমে বরং মানে প্রিজার্ভ থাকে, অথবা ভবিষ্যতে আরও পাওয়ারও বাড়ে, সেগুলো কিন্তু এই জন্য ওষুধগুলো দিয়ে দেওয়া হয়। সুতরাং এই ওষুধগুলো আপনার ডাক্তারের পরামর্শে সারা জীবন খেতে। একটা ফলো আপের কথা যেটা বলা আছে, ফলো আপের ক্ষেত্রে আপনার এভরি 3 to 6 months আপনার যিনি কার্ডিওলজিস্ট আছে, প্রতি 3 থেকে 6 মাস পরে আপনাকে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি এই পরীক্ষাগুলো বলা আছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওষুধের সাইড ইফেক্ট আছে। এখন এই সাইড ইফেক্ট সবার হয় না, কারো কারো হতে পারে। এখন কারো হচ্ছে কিনা
এই জন্য কিছু কিছু পরীক্ষা করা হয়, যেমন লিভার ফাংশন টেস্ট এবং অন্যান্য কিছু টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, এগুলো বলি। এগুলো আপনি যখন আপনার কার্ডিওলজিস্টের সাথে দেখা করতে আসবেন, উনি এই পরীক্ষাগুলো করে দেয়। মাঝে মাঝে আপনার ইকো বা ইসিজি পরীক্ষার প্রয়োজন হয় ফলো আপের জন্য। এই টুকটাক কিছু কিছু পরীক্ষা আছে, এগুলো কিন্তু উনি আপনাকে তো ফিজিক্যালি পরীক্ষা করবেনই, সাথে সাথে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার ওভারঅল ভালো আছেন কিনা সেগুলো উনি অ্যাসেস করবেন। এভাবে ফলো আপ করতে তার হবে। মানে আমরা হৃদরোগে আক্রান্ত হয়েছি এবং ওপেন হার্ট সার্জারি হয়েছে, স্ট্যান্ডিং করা হয়েছে, আমরা ধরেই নেই যে এই একটি প্রেসক্রিপশন, এটি হয়তো বা ফলো করলে সারা জীবন ভর আমরা সুস্থ থাকবো, কারণ আমাদের তো অলরেডি রিং পড়ানো হয়ে গিয়েছে। এই জায়গাটিতে অবশ্যই আমাদের সচেতনতা বাড়ানোর বিকল্প কিছু নেই, কারণ শুধুমাত্র স্ট্যান্ডিং করার পরেই যে আমরা সুরক্ষিত রয়েছি, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছি, জীবনযাপনে পরিবর্তন আসছে, কিংবা একই ওষুধ দীর্ঘদিন খাচ্ছি, বিষয়টি তেমন নয়। অবশ্যই নিয়মিত ফলো আপে থেকে পরীক্ষা করা যেমন জরুরি, ঠিক একই সঙ্গে ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটা খুব বেশি জরুরি। একদম শেষ প্রান্তে স্যার অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছি, আমরা অনেক তথ্য পেয়েছি। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। মিনিট ইজ মাসেল, এই কথাটা আমরা সবাই স্মরণ রাখি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী জীবনযাপন পদ্ধতিতে একটুখানি পরিবর্তন নিয়ে আসি। এবং যেমনটি বলছিল যে অবশ্যই নিয়মিত ফলো আপ করি, নিয়মিত পরীক্ষা কিংবা চিকিৎসা সেবার আওতাভুক্ত হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।